আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ে 4.3.1 লিসনটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 47 নম্বর পেজ। এখানে বলা হচ্ছে নাও এখন রিড দি ফলোইং নোট, নিচের নোটটি পড়ো। নোটটির নাম হচ্ছে দি টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট ইন দি বক্স গিভেন বিলো। দেখো এখানে বলা হচ্ছে দি টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট সংক্রান্ত নিচের নোটটি পড়ো। দেন তারপরে ইন পেয়ার্স অর গ্রুপস, তারপরে দলে অথবা জোড়ায় ডিসকাস হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দি নোট, নোট থেকে তুমি কি শিখলে তা আলোচনা করো। লেটার, তারপরে শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ দি হোল ক্লাস, মানে পরে তুমি যা বুঝেছো তা পুরো শ্রেণীতে শেয়ার করো। আচ্ছা, তো এখানে যে নোটটা, সেই নোটটা হচ্ছে দি টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট। প্যারাফ্রেজিং ইজ এ প্রসেস অফ রিরাইটিং এ স্টেটমেন্ট। তো আমরা এটা অর্থ সহ এখানে দেখবো, ঠিক আছে? অর্থ সহ এখান থেকে দেখতেছি। দেখো দি টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট, এই নোটটা হচ্ছে দি প্যারাফ্রেজিং, মানে প্যারাফ্রেজিং ইজ এ প্রসেস অফ রিরাইটিং এ স্টেটমেন্ট অর টেক্সট ইন ইউর ওয়ার্ডস অ্যান্ড ইউর ওন ওয়ে। বলা হচ্ছে প্যারাফ্রেজিং বলতে কোনো টেক্সট বা স্টেটমেন্টকে নিজের ভাষায় বা নিজের মতো করে পুনরায় লেখার প্রক্রিয়াকে বোঝায়। নিজের ভাষায় বা নিজের মতো করে লেখার যে প্রক্রিয়া তাকে বোঝায়। When you paraphrase any text, the first thing you need to do is to understand the meaning of the text. কি করতে হবে? দেখো কোনো টেক্সটকে যদি প্যারাফ্রেজিং করবে তখন কি করতে হবে? তখন প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হলো টেক্সটির অর্থ বুঝতে হবে। টেক্সটির অর্থ প্রথমে বুঝতে হবে। দেন তারপরে রাইট দি হোল টেক্সট, পুরা টেক্সটটিকে রাইট করতে হবে, লিখতে হবে ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। মানে সিম্পল মানে কি? সিম্পল সাধারণ ভাষায়। মেক শিওর, এখানে শিওর হতে হবে দ্যাট যে ইউ হ্যাভ টু চেঞ্জড এনি অফ ইটস অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন। তারপর কি করতে হবে? দেখো তোমাকে এর অরিজিনাল ধারণা এবং তথ্য কোনো অবস্থাতে পরিবর্তন করা যাবে না। ইউ ক্যান প্যারাফ্রেজ এ টেক্সট ফলোইং দিস থ্রি টেকনিক্স। নিচে উল্লেখিত তিনটি উপায় অবলম্বন করে তুমি টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারো। তো সে তিনটা যে নিয়ম সেটার ভিতরে আমরা দেখব। প্রথমে আছে 1 নাম্বার, এ বাই ইউজিং সিনোনিমস। সিনোনিমস ব্যবহার করে, মানে সমর্থক শব্দ ব্যবহার করে। হ্যাঁ, একটা শব্দের মানে বিভিন্ন শব্দের একই রকম অর্থ থাকে, তো এটাকে বলা হয় সিমিলার ওয়ার্ডস বলা হয়। তো আমরা সিমিলার ওয়ার্ড ব্যবহার করেও প্যারাফ্রেজ করতে পারি। তো সিনোনিমস ব্যবহার করে কিভাবে করতে পারি? ইউ ক্যান ইউজ ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস টু রিপ্লেস দি অরিজিনাল ওয়ার্ডস অর ফ্রেজ টু প্যারাফ্রেজ এ টেক্সট। ফর এক্সাম্পল, দেখো কোনো টেক্সটকে প্যারাফ্রেজিং করার জন্য তুমি কি করতে পারো? তুমি একই ধরনের অর্থ বিশিষ্ট শব্দ দিয়ে অরিজিনাল ওয়ার্ড বা ফ্রেজকে প্রতিস্থাপন করতে পারো। উদাহরণস্বরূপ যেমন দেখো, ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার, মানে ফজলুল হক একজন মহান নেতা ছিলেন। হি ইজ ওয়েল নোন অ্যাজ শেরে বাংলা টু, তিনি শেরে বাংলা হিসেবেও পরিচিত। হিজ ফাদার ওয়াজ এ প্লিডার এট বরিশাল বার। বলা হচ্ছে যে তার পিতা বরিশাল বারের একজন আইনজীবী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে হি ওয়াজ মেরিটোরিয়াস বয়, তিনি শৈশবে খুব মেধাবী ছিলেন। হিজ ফাদার ওয়াজ গ্লেড টু সি দি এক্সট্রাঅর্ডিনারি মেমোরি অফ হিজ সন, তার পিতা তার পুত্রের অসাধারণ স্মৃতিশক্তি দেখে আনন্দিত ছিলেন। আফটার ইউজিং সিনোনিমস অফ দি ওয়ার্ডস দি টেক্সট উইল বি, মানে সিনোনিম ব্যবহার করার পরে টেক্সটটি হবে এরকম। দেখো এই যে টেক্সটটা, এখানে যদি সিনোনিমস ব্যবহার করি তাহলে সেটাকে এইভাবে লিখতে পারি, ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। দেখো এই যে এখানে আমরা কিন্তু কোনো পরিবর্তন করি না। হি ইজ নোন অ্যাজ, হ্যাঁ, শেরে বাংলা টু। আর এখানে কি ব্যবহার করেছিলাম? হি ইজ ওয়েল নোন। আর এখানে শুধুমাত্র হি ইজ নোন ব্যবহার করেছি। হিজ ফাদার ওয়াজ এ লয়ার এট বরিশাল বার। আর এখানে কি ব্যবহার করি? হিজ ফাদার ওয়াজ এ প্লিডার ব্যবহার করেছি, এর মানেও যা, লয়ার মানেও তাই। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ এ ট্যালেন্টেড বয়। আর এখানে আমরা কি ব্যবহার করেছিলাম? দেখো মেরিটোরিয়াস ব্যবহার করেছিলাম, তার পরিবর্তে এখানে ট্যালেন্টেড ব্যবহার করলাম। হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড
ডিলাইটেড, আর এখানে গ্ল্যাড টু ব্যবহার করেছে, ডিলাইটেড টু সি দি এক্সেপশনাল মেমোরি অফ হিজ সন। আর এখানে দেখো এক্সট্রাঅর্ডিনারি ব্যবহার করা হয়েছিল, আর এখানে ব্যবহার করছে এক্সেপশনাল। তো সেম অর্থ কিন্তু দুইটারই সেমই থাকতেছে, দেখছো? এটা হচ্ছে 1 নাম্বার টেকনিক গেল। এখন 2 নাম্বার টেকনিক, বি নাম্বার, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, মানে সেন্টেন্সের গঠন পরিবর্তন করেও আমরা প্যারাফ্রেজ করতে পারি। টু প্যারাফ্রেজ এ টেক্সট ইউ ক্যান চেঞ্জ দিস স্ট্রাকচার অফ এ টেক্সট। দেখো টু প্যারাফ্রেজ মানে প্যারাফ্রেজ করার জন্য এ টেক্সট, একটা টেক্সটকে ইউ ক্যান চেঞ্জ তুমি পরিবর্তন করতে পারো, দি স্ট্রাকচার মানে গঠন, অফ এ সেন্টেন্স একটা বাক্যের, অর রেকর্ডার দি ওয়ার্ডস অফ দি সেন্টেন্স, অথবা কি করতে পারো, অথবা সেন্টেন্সের শব্দগুলোকে পুনরায় সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? বাট কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ দি মিনিং অফ দি সেন্টেন্স, তুমি সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করতে পারবা কিন্তু কোন সেন্টেন্সের অর্থ পরিবর্তন করতে পারবা না। ফর এক্সাম্পল, যেমন রিড দি ফলোইং টেক্সট, উদাহরণস্বরূপ নিচের টেক্সটটি আমরা পড়তে পারি। সেটা হচ্ছে মিস নাজমুন নাহার ইজ এ টিচার, মিস নাজমুন নাহার একজন শিক্ষক। শি হ্যাজ টু ওয়ার্ক এ লট, তাকে প্রচুর কাজ করতে হয়। বিকজ অফ হিজ টাইড ওয়ার্ক শিডিউল শি ফেলস এক্সহাস্টেড and that is why she needs leisure time for relaxation and recitation। বলা হচ্ছে যে তাকে প্রচুর কাজ করতে হয়, তার খুব ব্যস্ত সময়ে সূচির কারণে তিনি ক্লান্ত বোধ করেন এবং তাই বিশ্রাম এবং বিনোদনের জন্য তার অবসর সময় প্রয়োজন। রিক্রিয়েশন। আচ্ছা, তো এখানে আমরা স্ট্রাকচার পরিবর্তন করে কি করতে পারি? মিস নাজমুন নাহার ইজ এ টিচার এন্ড, দেখছো এখানে কিন্তু দুইটা সেন্টেন্সকে এক করা হচ্ছে এন্ড ব্যবহার করে, এখানে কিন্তু এন্ড ছিল না। শি হ্যাজ এ লট অফ ডিউটিস, দেখো শি হ্যাজ টু ওয়ার্ক এ লট, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? এ লট অফ ডিউটিস। সামটাইমস অর্থ কিন্তু সেম থাকবে, মিস্টার নাজমুন শিক্ষক, তাকে প্রচুর কাজ করতে হয়, সেম। সামটাইমস শি ফেলস এক্সহাস্টেড as she has a tight work schedule, মানে this is reason, এই কারণে, দেখছো। আর এখানে কি ব্যবহার করা হয়েছিল? that is why, আর এখানে this is the reason she needs leisure time for relaxation and recreation, ঠিক আছে? এরকম ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর সি নাম্বার, by adding or removing words, by adding removing words, শব্দ যোগ বা বিয়োগ করেও লিখতে পারি। সেটা কিরকম? Another way of rephrasing is to add or remove words from a sentence or text. For example, read the following sentence. Rephrasing এর আরেকটি উপায় হচ্ছে সেন্টেন্স বা টেক্সটের শব্দ যোগ করা বা বাদ দেওয়া। উদাহরণস্বরূপ নিচের সেন্টেন্সগুলো পড়ো। যেমন, পূর্ণিমা ইজ এ গার্ল, পূর্ণিমা একটা মেয়ে। She lives in a remote village of চট্টগ্রাম, সে চট্টগ্রামের একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করে। She has many dreams, তার অনেক স্বপ্ন আছে। One of her dreams is that one day she will have her own identity and support her family. তার একটা স্বপ্ন হলো একদিন সে তার নিজস্ব পরিচয় পাবে এবং তার পরিবারকে সাহায্য করবে। Due to poverty, sometimes she feels it challenging to ফুলফিল হার ড্রিম, দারিদ্র্যের কারণে মাঝে মাঝে সে তার স্বপ্ন পূরণ চ্যালেঞ্জিং মনে করে, ঠিক আছে? তো এরকম হতে পারে, এরকম অনেকে মনে করতে পারে, পিতামাতা অভাব দেখে অনেকে মনে করতে পারে যে আমি পরবর্তীতে যখন কাজ করব তখন পরিবারকে সাহায্য করব, কিন্তু বিয়ের পরে অনেকে সেটা করতে পারে না। আচ্ছা, তো এইভাবে এখানে দেখো আমরা 3 নাম্বার যে অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস ব্যবহার করেও আমরা রিফ্রেশ করতে পারি, ঠিক আছে? নাও লেটস প্যারাফ্রেজ দি টেক্সট বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। সেটার উদাহরণ হচ্ছে এখন শব্দ যোগ করে বা বাদ দিয়ে টেক্সটির প্যারাফ্রেজ করা হলো। যেমন, পূর্ণিমা ইজ ফ্রম এ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, দেখছো এখানে দুইটা শব্দের পরিবর্তে, দুইটা লাইনের পরিবর্তে শি হ্যাজ, দেখছো এই দুইটা লাইনকে একত্রে লেখা হয়েছে কতগুলো শব্দ বাদ দিয়ে। পূর্ণিমা চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। অ্যামং মেনি অফ হার ড্রিমস, the long cherished one is to establish her identity, তার অনেক স্বপ্নের মধ্যে দীর্ঘ লালিত একটি স্বপ্ন হলো তার নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা।
অলসো she plans to earn money and help her family. সে তার অর্থ উপার্জন এবং পরিবারকে সাহায্য করার পরিকল্পনা করে। But due to poverty she finds it challenging to fulfill her dreams. কিন্তু দারিদ্র্যের কারণে সে তার স্বপ্ন পূরণ করা চ্যালেঞ্জিং মনে করে। Here expressions like Purnima is a girl and one of her dreams are removed. On the other hand, expressions like among many of dreams also but and plans are added. দেখছো কতগুলো শব্দ এখানে কি বলা আছে, পূর্ণিমা ইজ এ গার্ল and one of the dreams, এই শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে among many of our dreams also but plans এই জাতীয় শব্দগুলোকে অ্যাড করা হয়েছে। So refresh a text, you have to use synonyms. আমরা synonyms ব্যবহার করতে পারি। সুতরাং টেক্সটকে রিফ্রেশ করতে হলে তোমাকে সিনোনিম ব্যবহার করতে হবে, চেঞ্জ স্ট্রাকচারস গঠন পরিবর্তন করতে হবে, এন্ড অ্যাড অর রিমুভ ওয়ার্ডস এর কি করতে হবে দেখো, এবং সেন্টেন্সের সাথে শব্দ যোগ করতে হবে অথবা কোনো শব্দ বাদ দিতে হবে। ঠিক আছে, অথবা কোনো শব্দ কি করতে হবে, বাদ দিতে হবে। We may conclude by saying that paraphrasing refers to some techniques to present the same ideas to different ways. কি বলছে দেখো, কিন্তু কোনো তথ্য বা অরিজিনাল মেসেজ পরিবর্তন করা যাবে না। অবশেষে বলতে পারি প্যারাফ্রেজ বলতে বোঝায় একই ধারণাকে ভিন্নভাবে উপস্থাপনের কৌশল। ঠিক আছে, এরকম। তো এখন আমাদেরকে প্রথমেই বলা হয়েছিল দেখো যেটা যে বুঝতে পারছো, তারপর জোড়ায় আলোচনা করে নোট করো এবং তুমি কি শিখলে তা আলোচনা করে পরে তুমি যা বুঝেছো তা পুরো ক্লাসে শেয়ার করো। তো আমরা যা বুঝলাম সেটা হচ্ছে এরকম ভাবে লিখতে পারি, দেখো কথোপকথনের মাধ্যমে লিখতে পারি, কারণ আমাদের জোড়ায় কাজের কথা বলা হচ্ছে। তো একজন বন্ধু এসন সে বলতে পারে, হ্যালো ফ্রেন্ড, ইউ হ্যাভ রিড দি নোট অন দি টেকনিক্স, মানে হ্যাভ ইউ রিড দি নোট, তুমি কি নোটটি পড়েছো, দি টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট এন্ড হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দি নোট। বলা হচ্ছে হ্যালো বন্ধু, তুমি কি দি টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট নোটটি পড়েছো, আর তুমি কি এটা থেকে কি শিখেছো। এখানে দ্বিতীয় বন্ধু বলবে যে, এস টু বন্ধু বলবে যে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি পড়েছি, হ্যাঁ পড়েছি। দি নোট সেজ উই ক্যান প্যারাফ্রেজ এ স্টেটমেন্ট অর টেক্সট ইউজিং 3 টেকনিক্স such as using synonyms, changing sentence structure and adding or removing words. হ্যাঁ পড়েছি নোটটি বলে যে আমরা 3টি উপায়ে একটা বিবৃতি বা পাঠকে প্যারাফ্রেজ করতে পারি, যেমন সিনোনিম ব্যবহার করে, সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন এবং শব্দ যোগ করে বা বাদ দিয়ে করতে পারি। এসনটা হচ্ছে দ্যাটস ইন্টারেস্টিং, সো প্যারাফ্রেজিং বেসিক্যালি রিরাইটিং সাম থিংস ইন ইয়োর ওন ওয়ার্ডস রাইট। এটা তো মজার। সুতরাং রিফ্রেজিং মূলত কোনো কিছু নিজের ভাষায় পুনরায় লেখা, তাই নয় কি? ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ তাই। ইনস্টেড অফ জাস্ট কপিং দি অরিজিনাল টেক্সট ইউ এক্সপ্রেস দি সেম আইডিয়া ডিফারেন্টলি। হ্যাঁ ঠিক তাই, মূল পাঠকে শুধু কপি করার পরিবর্তে তুমি ভিন্নভাবে একই ধারণা প্রকাশ করতে পারো। এসন হচ্ছে আই সি, সো আমি বুঝেছি। সো when we use synonyms we are finding different words with the same meaning. তার মানে আমরা যখন সিনোনিম ব্যবহার করি তখন আমরা একই অর্থের ভিন্ন ভিন্ন শব্দ খুঁজে পাচ্ছি। এস টু বলবে যে রাইট, হ্যাঁ ঠিক বলেছো, ইটস হেল্প টু কনভে দি সেম মেসেজ বাট ইন ডিফারেন্ট ওয়ে। এটা ঠিক বলেছো, এটা একটা বার্তা ভিন্নভাবে দিতে সাহায্য করে। and changing the sentence structure is about rearranging the words to create a new structure. এখানে বলা হচ্ছে আর সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন হলো নতুন স্ট্রাকচার তৈরির জন্য শব্দগুলোকে পুনরায় সাজিয়ে লেখা। and what about adding or removing words, আর শব্দ যোগ করা বা বাদ দেওয়ার বিষয়টা কি? তো এটা বলবে S2 বলবে যে দ্যাটস about being conscious, এটা হচ্ছে সংক্ষিপ্ত করা সম্বন্ধে। ইউ ক্যান অ্যাড ওয়ার্ডস ফর ক্লিয়ারিটি, মানে ক্লিয়ারিটি, or remove them to make this statement more conscious while still retaining the original meaning. এটা বলেছে এটা হচ্ছে সংক্ষিপ্ত করা পদ্ধতি, তুমি
বার্তা স্পর্শ করার জন্য শব্দ যোগ করতে পারো, বা মূল শব্দ ধরে রেখে বিবৃতিটিকে আরো সংক্ষিপ্ত করার জন্য শব্দ বাদ দিতে পারো। এসন বলবে গট ইট, বুঝেছি। সো প্যারাফ্রেজিং এ ইউজফুল স্কিল ফর এক্সপ্রেসিং আইডিয়াস ইন এ ইউনিক ওয়ে। সুতরাং প্যারাফ্রেজিং হলো ধারণাসমূহ একটা চমৎকার উপায়ে প্রকাশ করার জন্য একটা প্রয়োজনীয় দক্ষতা। S2 বলবে অ্যাবসলিউটলি ইটস বিউটিফুল ইউজফুল ফর অ্যাভয়েডিং প্লেজারিজম এন্ড ইমপ্রুভিং ইওর রাইটিং স্কিল। এটা লেখা চুরি এড়ানোর জন্য এবং লেখার শৈল উন্নত করার জন্য প্রয়োজনীয় পদ্ধতি। তো দেখো আমরা এখানে 4.3.1 লেসনটি শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে আলোচনা করব 4.3.2 লেটস টাইট এখান থেকে। তো আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।